আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এবার মেয়েটি শিওর হয়ে গেল ওর পেছন পেছন কেউ তো আসছে। তাই আস্তে করে স্কুটি থামিয়ে দাঁড়িয়ে যায়। হাতে রাখা খুঁটটা শক্ত করে ধরে। আচমকা হঠাৎ মেয়েটি ইয়া আল্লাহ বলে চোখ বন্ধ করে পিছন ফিরে দিল এক টান। এদিকে আমি মেয়েটার পিছনে দাঁড়িয়েছিলাম। আচমকা আক্রমণে দু হাতে নিজেকে সুরক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু শেষ রক্ষা হলো না। মেয়েটির খুরের টান আমার হাতে এসে লাগে। ধারালো খুর হওয়ার কারণে হাতের অনেকটা কেটে যায়। সেখান থেকে গল গল করে রক্ত পড়ছে। আমি বিস্ময়ে অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে আছি। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে কষে দুটো থাপ্পড় মারি, কিন্তু মেয়ে বলে পারছি না। নিজেকে কিছুটা সামলিয়ে বললাম, ও শিট, এই মেয়ে, রাস্তাঘাটে মানুষ মারার প্ল্যান করছো নাকি? এটা যদি আমার হাতে না লেগে যদি আমার গালে কিংবা মুখে লাগতো তখন কি হতো? হাত ঝাঁকাতে ঝাঁকাতে কথাগুলো বললাম আমি। এদিকে মেয়েটি তখনও চোখ বন্ধ করেছিল। আমার কথার আওয়াজে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। তাকিয়ে দেখে আমি, আর আমার হাত থেকে রক্ত পড়ছে। আমাকে দেখে ওর মাথা আবার গরম হয়ে গেল। মেয়েটি বলে, এই আপনি কি পাগল? যখন দেখলেন আমি, তখন কথা বলা যায় না? এভাবে বাজে ছেলেদের মতো পিছু পিছু আসছিলেন কেন? আমি বললাম, তাতে তোমার কি? এটা সরকারি রাস্তা, আমার যেমন ইচ্ছে তেমন ভাবে যাব। তোমার কি তাতে? মেয়েটি বলে, আপনি না একটা যা ইচ্ছে তাই, আপনার সাথে কথা বলাই বেকার। এই বলে মেয়েটি স্কুটি নিয়ে যেতে গিয়েও আবার পিছন ফিরে তাকিয়ে দেখলো। দেখে আমার হাত থেকে রক্ত পড়ছে। তাই আবার ফিরে এসে স্কুটি দাঁড় করালো। তারপর ব্যাগ থেকে কাপড়ের টুকরো দিয়ে আমার হাত বেঁধে দিল। মেয়েটি বলে, কি ভেবেছিলেন নিজের ওন্না ছেড়ে আপনার হাত বেঁধে দেব? মোটেও না। নেহাত ভুল করে আপনার হাতে লেগে গেছে, তাই মানবতার খাতিলে কাজটা করলাম। ওকে, গুড বাই। আমি বললাম, দেখো, আবার ভয় পেও না যেন। বলা তো যায় না, সবসময় তো আবার আমার মতো ভালো ছেলে রাস্তায় থাকবে না। মেয়েটি বলে, এই যে মিস্টার, এতটাও ভীতু নই। ওকে, নিজের রক্ষা নিজেই করতে পারি, আপনাকে এত জ্ঞান দিতে হবে না। এই বলে মেয়েটি স্কুটি টানতে টানতে সামনের দিকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর দেখলো ৩-৪টা ছেলে একসাথে বসে সিগারেট খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। মেয়েটি মনে মনে বলে, যদি একজন হতো তাও কথা ছিল, কিন্তু এখানে তো 4জন, আর এরা ভালো না খারাপ তাও জানি না। এর থেকে তো ওই মিস্টার ঝগড়াটাই ভালো ছিল। এই ভেবে মেয়েটি আর এক মুহূর্ত দাঁড়ালো না। স্কুটি ঘুরিয়ে নিয়ে আবার আমার কাছে চলে আসলো। আমি তখনও ওখানে দাঁড়িয়ে হাতের কাটা স্থান দেখছিলাম। মেয়েটি আমার সামনে কখন এসে দাঁড়িয়েছে আমি খেয়াল করিনি। মেয়েটি বলে, মনে হয় ক্ষতটা বেশি গভীর না, 3-4 দিন ওখানে ওষুধ দিলেই সেরে যাবে। ওর কথা শুনে আমি মাথা তুলে তাকিয়ে দেখি মেয়েটি দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হলো, আপনি না চলে গেলেন? তাহলে আবার ফিরে আসলেন কেন? কি চাই? মেয়েটি বলে, কেন, এমনি আসতে পারি না নাকি? শুনুন, কাটা স্থানে না ওই যে একটা মলম আছে, কি যেন নামটা ঠিক মনে পড়ছে না, ওটা লাগাবেন, তাহলে দেখবেন অল্প কয়দিনের মধ্যে সেরে যাবে। আমি বললাম, এত না পেঁচিয়ে সোজা আসল কথা বলুন। মেয়েটি বলে, আসলে ওইদিকে না 3-4টা ছেলে বসে আছে, তাই বলছিলাম কি, আপনি যদি আমাকে একটু এগিয়ে দিয়ে আসতেন তাহলে অনেক উপকার হতো। আর মানুষ তো মানুষেরই জন্য, তাই না? ওই যে একটা গান শোনেন নাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু মানবতা কি মানুষ পেতে পারে না? আমি বললাম, ও তাই তো বলি, ধানি লঙ্কা হঠাৎ করে এত মিষ্টি হয়ে গেল কিভাবে? তাহলে এই ব্যাপার তো। ওইদিকে ছেলে থাকলে তাহলে আমি কি? আমিও তো একটা ছেলে নাকি? নাকি আমাকে দেখে আপনার মেয়ে মনে হচ্ছে? কোনটা? মেয়েটি বলে, না সেটা না, আমি বলতে চাচ্ছি ওই ছেলেরা খারাপ। তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ওদের মতো না, আপনি ভালো। তাই বলছি একটু এগিয়ে দিন না, বাড়িতে আমার মা টেনশন করছে। আমি বললাম, তখন কে যেন বলেছিল যে কেউ নাকি অনেক সাহসী, কাউকে ভয় পায় না, সে একাই 100। তা কোথায় গেল এত সাহস? সব ফুস। মেয়েটি একটু নরম সুরে বলে, বলছি তো আমার ভুল হয়ে গেছে, এত ভাবনাওয়ার কি আছে, একটু এগিয়ে দিয়ে আসলে কি হয়? আমি কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে বললাম, ওকে চলুন। তারপর আমি মেয়েটিকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম, কারণ শরীর অনেক ক্লান্ত ছিল তাই। এদিকে সকালে রাতুলের মা রাতুলকে ডাকছে। মা বলে, এই রাতুল, আর কত ঘুমাবি, এবার ওঠ। অনেক বেলা হয়ে গেছে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? সেই কখন থেকে তোর ফোনটা বেজে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? রাতুল চোখ বন্ধ রেখে ঘুমের ভাব নিয়ে বলে, উফ আম্মু, এত সকালে ডাকছো কেন? ঘুমোতে দাও তো, ভালো লাগছে না, অনেক ঘুম পাচ্ছে। কথাটা বলে রাতুল আড়মোড়া ভেঙে আবার শুয়ে পড়ল। কিন্তু ঘুম আসার আগে ওর ফোনটা বিকট শব্দে বেজে উঠল। এক রাশ বিরক্ত নিয়ে ফোনটা কানে ধরল রাতুল। অপর প্রান্ত থেকে বলে, 20 মিনিট সময় দিচ্ছি, ঠিক 20 মিনিটের মধ্যে আপনি আমার বাসার সামনে আসবেন, তারপর আমাকে এখান থেকে ভার্সিটিতে দিয়ে আসবেন। মাহির কণ্ঠ শুনে রাতুল ফোনটা কান থেকে সামনে এনে দেখলো যে সত্যি মাহি ফোন দিয়েছে। ততক্ষণে রাতুলের মা রুম থেকে চলে গেছে। রাতুল বলে, সকাল সকাল ফোন দিয়ে আমার কাঁচা ঘুমটা নষ্ট করে কি সব ভুলভাল কথা বলছিস? মাহি বলে, একদম রাগ দেখাবেন না আমাকে, বলে দিলাম আমি আমাদের বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি, জলদি আসুন, নয়তো কিন্তু আমি চলে আসবো আপনার বাসায়। আর দাদু যদি এটা জানতে পারে তাহলে কি হবে জানেন তো? আমি তো বলবো আপনি আমাকে যেতে বলেছেন। রাতুল বলে, খুব সাহস বেড়েছে তোর, তাই না? আমাকে যদি এখন সত্যি আসতে হয় তখন মজা দেখাবো। এখন চুপচাপ ফোন কেটে নীলকে কল দিয়ে ওকে বল তোকে ভার্সিটিতে দিয়ে আসতে, আর যদি তাও না পারিস তাহলে ওখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা নীলের বাসায় চলে যা। ওকে, কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে, আর আমাকে ফোন দিবি না, এখন আমি ঘুমোবো, মোটেও ডিস্টার্ব করবি না। মাহি বলে, রিক্সা তো আমি নেবই, তবে নীল ভাইয়ের বাসায় যাওয়ার জন্য না, আপনার বাসায় যাওয়ার জন্য। ঠিক 20 মিনিট অপেক্ষা করব, তারপর আমি আসছি।
কথাগুলো বলে মাই ফোনটা কেটে দিয়ে নিজের বুকে ফু দিল। আজকে অনেক সাহস সঞ্চয় করে কথাগুলো বলেছে রাতুলকে। মাই ঠিক জানে রাতুল ওকে ঠিক নিতে আসবে। এদিকে ফোনের দিকে তাকিয়ে রাতুল একটা দিক নিঃশ্বাস নিয়ে রাগে ফোনটা আছাড় মেরে পায়ের কাছে ফেলে দিয়ে উঠে বসে। রাগে গজগজ করতে করতে বলে, এরা দুজন আমাকে পাগল করে দেবে। এদেরকে দেখে কে বলবে যে আর কয়দিন পর এদের বিয়ে। মাঝে মাঝে মনে হয় নীলের সাথে নয়, মাহির বিয়ে আমার সাথেই হবে। না না, আমি এসব কি ভাবছি। এসব কথা যদি দাদু জানতে পারে তাহলে উনি অনেক কষ্ট পাবেন। আমি কিছুতেই দাদুকে কষ্ট দিতে পারবো না। মাহি আর নীলের বিয়ে যে করেই হোক দিতে হবে, কেননা এটা দাদুর ইচ্ছে। আমার যত কষ্টই হোক দাদুর ইচ্ছে পূরণ করেই ছাড়বো। কথাগুলো ভেবে রাতুল উঠে চলে গেল ওয়াশরুমে। এখন আবার ফ্রেশ হয়ে মাহিকে দিয়ে আসতে হবে, কি জ্বালা। রাতুল কথাগুলো ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিল। তারপর রেডি হয়ে মাহিকে কলেজে নিয়ে গেল। সূর্যটা প্রায় মাথার উপর, ঘড়িতে হয়তো বা 2টা ছুঁই ছুঁই কিংবা এর কম। একটা মোটাসোটা ফাইল বুকের সাথে চেপে ধরে হেঁটে চলেছে রুবি। গন্তব্য চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া। সে যেতে যেতে মনে মনে ভাবছে, অনেক কষ্টে অনার্সটা শেষ করে এখন বসে আছি, কেননা এরপর পড়ার জন্য টাকা ছিল না। এখন কষ্ট করে ছোটখাটো একটা চাকরি জোগাড় করতে পারলেই শান্তি। তাতেই মা মেয়ের হয়ে যাবে। বাবা যদি অ্যাক্সিডেন্টে মারা না যেত তাহলে হয়তো এত কষ্ট সহ করতে হতো না। তাতে কি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এসব ভাবতে ভাবতে নিজের গন্তব্য স্থানে পৌঁছে গেল। সকালে ওর বাবার বসকে ফোন দিয়েছিল, যদি বাবার চাকরিটা কোনো রকম ও পেয়ে যায় সে আশায়। বাবার বস বলেছিল অফিসে নয়, ওনার বাসায় আসতে দুপুরের দিকে, তাই এখন আসা। দরজার কাছে দাঁড়িয়ে কলিং বেল প্রেস করলো। কিছুক্ষণ পর একজন ভদ্র মহিলা এসে দরজাটা খুলে দিল। তারপর অমায়িক একটা হাসি দিয়ে বলে, কাকে চাই। রবি ভদ্র মহিলার মুখের হাসি দেখে অবাক হয়ে যায়। সে মহিলাটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, কি সুন্দর হাসি, আমি একটা মেয়ে হয়ে ওনার হাসির প্রেমে পড়ে যাচ্ছি। বয়সকাল উনি হয়তো অনেক সুন্দরী ছিল, যাকে বলে চোখ ধাঁধানো সুন্দরী। আচ্ছা, ওনার কোনো ছেলে মেয়ে আছে? না জানি ওরা কত সুন্দর। রুবিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ভদ্রমহিলা বলে, বললে না তো কাকে চাই। রুবি নিজেকে সামলিয়ে বলে, ইয়ে মানে বলছি যে এটা কি আশরাফ চৌধুরীর বাড়ি? উনি কি বাড়িতে আছেন? একটু ডেকে দেওয়া যাবে? ভদ্রমহিলা বলে, উনি এখন বাড়িতে নেই, কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তুমি বরং ভিতরে গিয়ে বসো। রুবি বলে, ওকে। মহিলাটি রুবিকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। তারপর রুবিকে সোফায় বসতে বলে রান্নাঘরে চলে গেল। ভদ্রমহিলা চলে যাওয়ার পর রুবি পুরো বাড়ি দেখতে লাগলো। বাড়িটা অবশ্যই অনেক বড়, হবেই তো, বড়লোক মানুষ। তারপর রুবি বসে নিজের কাগজগুলো ঠিক করে টি টেবিলের উপর সাজিয়ে রাখছিল। তখনই পিছন থেকে কেউ বলে, এই কে তুমি? বাসার মধ্যে আসলে কিভাবে? এই তুমি কি চোর? না না, চোর নেই। তাহলে তো এখন পুলিশকে ডাকতে হবে। আচমকা কথা শুনে রুবি চমকে গেল। পিছনের দিকে তাকিয়ে আরেক দফা চমকে গেল, কেননা যে কথাগুলো বলছে সে স্বাভাবিক নয়। মানে তার মুখে ফেস প্যাক দেওয়া, এটা শুকিয়ে যাওয়ায় কেমন যেন ভয়ঙ্কর লাগছে। রুবি আমতা আমতা করে বলে, ইয়ে মানে আমি হলাম মানে। সামনে থাকা মহিলাটি বলে, কি মানে মানে করছো? করবো পুলিশকে ফোন? দিনে দুপুরে চুরি করতে আসছো, তাও আবার এত ভালো পোশাক পরে। ও মা, আবার দেখছি সাথে কাগজপত্রও আছে। তা বলছি যে তুমি কি কোনো ডিগ্রি প্রাপ্ত চুন্নি? মহিলার কথায় রুবি পুরোই শখ। কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না, তাই চুপ করে আছে। তখনই রান্নাঘর থেকে আগের মহিলা এসে বলে, আরে কি করছিস মালতী? ও চোর হতে যাবে কেন? ও তো তোর ভাইয়ের কাছে এসেছে, হয়তো কোনো কাজের জন্য। মালতী বলে, আরে আপু তোমাকে কতবার বলবো, আমার নাম মালতী নয়, মধু মালতী। আর ছোট্ট করে মধু মানে হানি, ওসব বাদ দাও। কিন্তু এই মেয়ে এতক্ষণ কথা বলেনি কেন? আগের মহিলা বলে, কিভাবে বলবে? তোর মুখটা আয়নায় রেখেছিস, পুরোই পেতনি লাগছে। আর কয়দিন পরে মেয়ে বিয়ে দিবি, এখনো এসব লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস, লোকে কি বলবে? মালতী বলে, কি বলো আপু, প্যাকটা এরই মধ্যে শুকিয়ে গেল? তাহলে যাই ধুয়ে ফেলি, নয়তো আবার আমার সুইট স্কিনটা নষ্ট হয়ে যাবে। এই বলে মালতী চলে গেল। আগের মহিলা বলে, তুমি ওর কথা কিছু মনে করো না, ও অমনি। বলছি তুমি কিছু নেবে, চা কফি? রুবি বলে, পানি, পানি লাগবে, একদম ঠান্ডা পানি। আসলে মালতীর কথায় রুবি অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, তাতে ওর গলা শুকিয়ে কাঠ। মহিলাটি বলে, আচ্ছা তুমি এখানে বসো, আমি এনে দিচ্ছি। এই বলে ডাইনিং থেকে পানি এনে রুবিকে দিল। রুবি গ্লাস হাতে নিয়ে পানি এক ঢোক মুখে নিয়েছে। তখনই সিঁড়ি বেয়ে কাউকে নামতে দেখে সেই পানিটা আর খাওয়া হলো না। সাথে সাথে পানিটা ফ্রুত করে মুখ থেকে বেরিয়ে গেল, আর সাথে বিষম লাগা ফ্রি। যাকে দেখে রুবি বিষম খেলো সে আর কেউ নয়, সে হলাম আমি। আসলে আমি রুমে বসে একটা মিটিং অ্যাটেন্ড করছিলাম। মিটিং শেষ করে বাইরে যাওয়ার জন্য সবাই সিঁড়িতে পা দিয়েছি। তখনই সোফায় মেয়েটিকে বসে থাকতে দেখে একটুর জন্য পড়ে যাওয়া থেকে বেঁচে গেলাম। আমি সেখানেই দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছি। মনে মনে ভাবছি, এই মিস বকবক এখানে কি করছে? দাদুর কাছে বিচার দিতে এসেছে নাকি রাতের ওই ব্যাপারটা নিয়ে? এদিকে আমার মতো মেয়েটি মনে মনে ভাবছে, এই মিস্টার ইগোয়ালা এখানে কি করছে? কোনোভাবে কি জানতে পেরে গেছে যে আমি এখানে চাকরির জন্য এসেছি? কোনোভাবে যেন চাকরিটা না পাই সেজন্য সুপারিশ করতে আসেনি তো? দুজন দুদিকে দাঁড়িয়ে কপাল কুঁচকে দুজনকে দেখছি, আর মনে মনে নানান রকম আজগুবি ভাবনা ভেবে যাচ্ছি। এদিকে মাহির ভার্সিটি ছুটি হয়েছে প্রায় অনেকক্ষণ হলো, কিন্তু মাহি বাসায় না গিয়ে রাতুলকে ফোন দিয়ে আসতে বলে। ইচ্ছা না থাকা সত্ত্বেও রাতুল মাহিকে আনতে যায়। মাহির সামনে গাড়ি থামিয়ে বলে, তোর ভার্সিটি ছুটি হয়েছে আরো 1 ঘন্টা আগে, তুই বাসায় না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়িতে জিজ্ঞাসা করলে কি বলবি? নিজেও বাসায় যাচ্ছিস না আর আমাকেও যেতে দিচ্ছিস না। মাঝখান থেকে আমার দিনের
দিনের অর্ধেকটা নষ্ট করে দিলি। মাহি বলে আমি বাসায় যাব না, এখানেই থাকবো, আর আপনিও আমার সাথেই থাকবেন। মনে আছে তো রাতে দাদু সবাইকে ডেকেছে, তাই আপনি একেবারে আমার সাথেই ওই বাড়ি যাবেন। রাতুল বলে কখনোই না, আমাদের দুজনকে একসাথে যেতে দেখলে সবাই সন্দেহ করবে। মাহি বলে কেউ কিচ্ছু মনে করবে না, আপনি শুধু এক লাইন বেশি বোঝেন। এখন চলুন তো আমার সাথে, আমাকে ফুচকা খাওয়াবেন। রাতুল বলে মাহি তুই কিন্তু বেশি। রাতুলকে আর কিছু বলতে না দিয়ে মাহি ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। রাস্তার অপর পাশে থাকা ফুচকার দোকানের কাছে গিয়ে বলে মামা ঝালঝাল করে 2 প্লেট ফুচকা দেন তো। রাতুল বলে একদম না, তোর খেতে ইচ্ছে হলে তুই খা, আমার এসব অখাদ্য খাওয়ার কোনো ইচ্ছে নেই। মাহি বলে কি বললেন আপনি বললেনটা কি? আপনি কি জানেন এই ফুচকায় কতটা ভিটামিন আছে? এটা যখন আপনি মুখের মধ্যে নেবেন তখন পুরা মুখ ভরে যাবে, তারপর আস্তে করে চোখ বন্ধ করে চাবন দেবেন, গালের মধ্যে টক টক ঝালঝাল লাগবে। আহ কি সুখকর একটা মুহূর্ত, আর আপনি কিনা এটাকে অখাদ্য বলছেন? ছি রাতুল ছি। রাতুল বলে এই আমাকে জ্ঞান দিতে হবে না, তোর খেতে ইচ্ছে হলে তুই খা, আর আমি তোর থেকে বড়, তাই আমাকে ভাই বলবি। এরপর থেকে নাম ধরে ডাকলে দেবো একটা কানের নিচে। মাহি বলে না ভাই ডাকবো না, বরকে কেউ ভাই ডাকে? আর আপনি আমার কোন জন্মের ভাই শুনি? রাতুল মাহির সাহস আর কথা শুনে অবাক হয়ে যায়। রাতুল বলে কি বললি? মাহি রাতুলের কথা পাত্তা না দিয়ে বলে আরে মামা ফুচকা হয়েছে, হলে দিন তো তাড়াতাড়ি, নয়তো বেঘর আমার প্রাণটা যাবে। 2 প্লেট ফুচকা নিয়ে মাহি রাতুলের সামনে গিয়ে দাঁড়ালো। রাতুল বলে তোকে বললাম তো যে আমি ফুচকা খাবো না, তারপরও 2 প্লেট আনলি কেন? মাহি বলে আরে আমি কি আপনাকে খাওয়ানোর জন্য এনেছি নাকি? এগুলো সবই আমি একাই খাবো, এখন নিন প্লেটটা ধরুন তো। রাতুল প্লেট হাতে নিয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, যে চেনা মানুষ কেউ আছে নাকি। কেউ দেখে যদি দাদুকে ভুলভাল কিছু বলে দেয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এদিকে মাহি ঘপা ঘপ করে একটার পর একটা ফুচকা খেয়ে চলেছে। লাস্টে ফুচকা 2টা বাকি আছে, ওটা রাতুলকে দেখিয়ে বলে নিন এই 2টা আপনার জন্য, ফটাফট করে খেয়ে নিন তো। রাতুল বলে একদম না, আমি মোটেও এগুলো খাবো না। মাহি বলে দেখুন খেয়ে নিন কিন্তু, তা না হলে আমি। রাতুল বলে তুই কি? মাহি বলে তা না হলে আমি এখানে চেঁচিয়ে বলবো যে আপনি আমাকে চুমো খেয়েছেন। মাহির কথা শুনে রাতুল যেন আকাশ থেকে পড়লো, এই মেয়েটার এত সাহস এলো কোথা থেকে? রাতুল বলে কি, এটা তো ডা মিথ্যে কথা, আমি আবার তোকে চুমু খেলাম কখন? তুই কি সবাইকে তোর মতো বোকা ভেবেছিস? তোর কি মনে হয় তুই বলবি আর সবাই তোর কথা বিশ্বাস করে নেবে? মাহি বলে হ্যাঁ নেবেই তো, কেননা আমি মেয়ে। এখন ভাবুন এই ভরা রাস্তায় আমি যদি চেঁচিয়ে এই কথাটা বলি তাহলে কিন্তু আপনাকে এই অবেলায় ঘন পিটুনি খেতে হবে। এখন আপনিই ভাবেন পিটুনি খাবেন নাকি ফুচকা? রাতুল রেগে চোখ বড় বড় করে মাহির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে খুব বার বেড়েছিস না, একবার তোকে বাগে পাই তারপর দেখাবো মজা। মাহি বলে মজা দেখাবেন নাকি খাজা খাওয়াবেন সেটা তো পরের ব্যাপার, এখন তো ফুচকা 2টো খান। রাতুল রাগে ফুসফুস করতে করতে একটা ফুচকা মুখে দিল, কোনো রকম চিবিয়ে ওটা গিলে আরেকটা মুখে দিল। মুখেরটা শেষ হওয়ার পরে অনেক ঝাল লাগতে শুরু করলো, কেননা ওর এসব খাওয়ার অভ্যাস নেই, তাই ঝালে চোখ মুখ লাল হয়ে গেছে। রাতুলের এমন অবস্থা দেখে মাহি চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল কেউ আছে কিনা। যখন দেখলো কেউ নেই তখনই হঠাৎ টুপ করে রাতুলের গালে চুমো দিল। এতে রাতুলের ঝাল না কমলেও চরম অবাক হয়ে মুখটা হাঁ হয়ে গেছে। মাহি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা গাড়িতে এসে বসলো। রাতুল কোনো রকম ফুচকার টাকা দিয়ে গাড়িতে এসে বসে। রাতুল খুব রেগেছিল, একে তো ঝালের কারণে, তার উপর মাহির এমন আচরণে। রাস্তার মাঝখানে ও এমন করবে রাতুল ভাবতে পারেনি। রাতুল বলে তোর কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই, তোর সাহস কি করে হলো আমার সাথে এমনটা করার, তাও আবার রাস্তার মাঝখানে? রাতুলের কথা শুনে মাহি বলে কেন, আমি খারাপ কি করলাম? আমি আপনাকে ভালোবাসি, সেটা আপনি খুব ভালো করেই জানেন। রাতুল বলে না আমি কিছু জানতে চাই না, না কিছু বুঝতে চাই, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোকে ভালোবাসি না। রাতুলের মুখের কথাটা শুনে মাহি খুব কষ্ট পায়, এত সহজে সে হেরে যাবে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। হঠাৎ মাহি রাতুলের মাথার চুল এক হাতে খুব শক্ত করে খামচে ধরে অন্য হাতে রাতুলের শাড়ির কলার চেপে ধরে। এরপর রাতুলের মুখের কাছে মুখ এনে চোখে চোখ রেখে নাকে নাক ঘষে বলে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি বলে রাতুলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ধীরে ধীরে রাতুলের বুকে নিজেকে এলিয়ে দিল, 2 হাতে রাতুলের গলা জড়িয়ে পরম তৃপ্তিতে ঠোঁট চুষে যাচ্ছে। সেই এক পরম সুখময় মুহূর্ত। মাহি চোখ বন্ধ করে রাতুলের ঠোঁটে কিস করেই যাচ্ছে। হঠাৎ এমন আক্রমণে রাতুল যেন বিহবল হয়ে পড়েছে, সে বুঝতে পারছে না কি করবে, কি করা উচিত ওর। ভালোবাসার মানুষের কাছ থেকে না চাইতেও ভালোবাসার পরশ পাওয়া সে যেন এক ভাগ্যের ব্যাপার, কিন্তু বাস্তবে যে অন্য কিছু। হঠাৎ কিছু একটা মনে হতেই রাতুল মাহিকে ধাক্কা দেয়। মাহি ছিটকে গিয়ে নিজের সিটে পড়ে, তখনই মাহির সম্বিত ফিরে পায়। আজ হঠাৎ মাহির কি হয়েছে সেটা সে নিজেও জানে না। এতক্ষণ সে কি করেছে সেটা মনে পড়তেই লজ্জায় মাথা নিচু করে নেয়, কিন্তু রাতুলের কাছে আসলেই সে নিজেকে ঠিক রাখতে পারে না। এদিকে রাতুল নিজেকে স্বাভাবিক করে চোখ বড় বড় করে মাহির দিকে তাকিয়ে আছে। রাতুল যেন বিশ্বাসই করতে পারছে না মাহি এমনটা করেছে। মেয়েটা কি সত্যি পাগল? কি করছে ও? একবারও কি ভেবে দেখেছে 2 দিন পর নীলের সাথে ওর বিয়ে? নীল যদি জানতে পারে কি ভাববে ও আমাকে? এসব ভেবে ঠাস করে একটা থাপ্পড়ে মেরে দেয়। আচমকা গালে থাপ্পড় এসে পড়াতে মাহি গালে হাত দিয়ে রাতুলের দিকে তাকিয়ে থাকে। রাতুলের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। রাতুল দাঁতে দাঁত চেপে বলে লজ্জা করে না তোর? লজ্জা শরমের মাথা খেয়ে
গিয়েছিস বুঝি? 5 বছর আগে থেকে এই পর্যন্ত একটা কথাই তোকে বলে যাচ্ছি, কথা কি তোর কানে যায় না? আমি তোকে ভালোবাসি না। যেটা কখনো সম্ভব না সেটা নিয়ে স্বপ্ন দেখা বন্ধ কর। এটা মাথায় রাখ, নীলের সাথে তোর বিয়ে হচ্ছে, আমাকে বাদ দিয়ে ওকে নিয়ে ভাব, তাহলে সবকিছুই ভালো হবে। রাতুলের কথায় মাহি খুব কষ্ট পায়, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এটা দেখে রাতুলের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। তাই গাড়িতে বসে না থেকে বেরিয়ে গেল। গাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, ভাবতে পারিনি যে এমন কিছু হবে। এদিকে আমি নিচে নেমে সোফার অপর প্রান্তে বসলাম। দুজনে দুজনের দিকে আর চোখে তাকাচ্ছি আর মনে মনে নানান কথা ভাবছি। মেয়েটি মনে মনে ভাবছে, কি হলো ব্যাপারটা, এই মিস্টার ইকবাল এখানে বসে আছে কেন? ও, বুঝতে পেরেছি, উনি মনে হয় আশরাফ চৌধুরীর জন্য বসে আছে। উনি আসলে উনাকে আমার নামে উল্টাপাল্টা কিছু বলে আমার হবু চাকরিটা খাবে। আমিও আটঘাট বেঁধে বসে আছি, আমিও দেখি উনি কিভাবে আমার হবু চাকরিটা খায়। আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো ভাবছে। এদিকে আমি মনে মনে ভাবছি, এই মিস বকবক এখানে এভাবে বসে আছে কেন? নিশ্চয়ই দাদুর জন্য অপেক্ষা করছে। মনে হয় মায়ের কাছে শুনেছে দাদু ওনার বন্ধুর বাড়িতে গেছে, একটু পরেই চলে আসবে, আর তখনই দাদুর কাছে আমার নামে বিচার দেবে। আমিও দেখি এই মিস বকবক কিভাবে আমার সামনে আমার দাদুর কাছে আমার নামেই নালিশ করে। হঠাৎ দুজনের ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠল। কলিং বেল বাজার সাথে সাথে দুজনে একসাথে দরজার দিকে তাকালাম। মেয়েটি ভাবছে আশরাফ চৌধুরী এসেছে, ছেলেটি মনে হয় এখনই ওনাকে বলবে যেন চাকরিটা আমাকে না দেয়। এদিকে আমি ভাবছি দাদু এসেছে, মেয়েটি এক্ষুনি ওনার কাছে আমার নামে বিচার দেবে। দুজন দরজার দিকে তাকিয়ে আবার দুজন দুজনের দিকে তাকিয়ে হালকা ঢোক গিললাম। এদিকে আগের মহিলা মানে আমার মা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতে বাবা আর দাদু বাড়ির ভিতরে প্রবেশ করলো। আমি আর মেয়েটি দুজনেই প্রস্তুত হয়ে আছি নিজেদের বাঁচানোর জন্য। বাবা রুবির দিকে তাকিয়ে বলে, ও তুমি বুঝি রুবি, তা কখন এসেছো তুমি? রুবি বলে, এই তো একটু আগেই এসেছি। আপনার শরীর ভালো তো স্যার? আমার দিকে তাকিয়ে আবার বাবার দিকে তাকিয়ে বলল কথাটা। বাবা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তুমি বরং এখানে একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমার সাথে কথা বলবো। রুবি বলে, ওকে স্যার। কথাটা বলে আবার ভাবনায় ডুবে গেল। কি হলো ব্যাপারটা, মিস্টার ইগোয়ালা কিছু বললো না কেন? মনে হচ্ছে কোনো ঝামেলা আছে। দাদু আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার নীল, এখানে বসে কি করছিস? রাতুলকে বলেছিস আমি ওকে ডেকেছি? আমি বললাম, জি দাদু, আমি ওকে বলেছি, ও মনে হয় রাতে আসবে। আমাদের কথা শুনে রুবি একটু অবাক হয়। সে মনে মনে বলে, ও তার মানে এই মিস্টার ইগোয়ালা এই বাড়ির ছেলে। আমি আরো উল্টোপাল্টা কিসব ভাবছিলাম। ইস, কানের গোড়া দিয়ে বেঁচে গেছি। দাদু এবার রুবির দিকে তাকিয়ে বলে, তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। রুবি বলে, জি আমি আসলে আশরাফ চৌধুরীর কাছে এসেছিলাম একটা চাকরির ব্যাপারে কথা বলতে। আমি মনে মনে বললাম, ও তার মানে এই মিস বকবক দাদুর কাছে আসেনি, বরং বাবার সাথে দেখা করতে এসেছে। দাদু বলে, এটা তো ভালো কথা। শোনো, আমার মতে প্রতিটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো উচিত। শুধু যে চাকরি করার জন্য পড়াশোনা করতে হবে তা নয়, নিজের সন্তানকে পড়ানোর জন্য শিক্ষিত হওয়া উচিত। কেননা একটা সন্তানের জন্য একজন শিক্ষিত মা খুবই জরুরি। মেয়েরা সবসময় কেন পুরুষের উপর নির্ভর করে থাকবে? মেয়েদের পড়াশোনা করা উচিত, যাতে কোনো স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিলে সে তার মা বাবার উপর বোঝা না হয়, বরং শেষ বয়সে যেন তার বাবা মায়ের শেষ সম্বল হতে পারে। দাদুর এমন কথা শুনে রুবি দাদুর দিকে এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করে। রুবি বলে, আপনার কথায় আমি সত্যি অনেক অনুপ্রেরণা পেলাম। মাঝে মাঝে আমার মনোবল ভেঙে যেত, ভাবতাম আমি কি পারবো আমার মাকে সুখী করতে, তবে এখন মনে হচ্ছে আমি পারবো, ইনশাআল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন। দাদু রুবির মাথায় হাত বুলিয়ে বলে, অবশ্যই, কেন নয়, আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। কথাটা বলে মুচকে একটা হাসি দিয়ে দাদু চলে গেল। আমি অবাক হয়ে চোখ গোল গোল করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটি আমাকে অমন করে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, অমন গরুর মতো গোল গোল চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো এলিয়েন নাকি? আমি বললাম, এই তো এতক্ষণে নিজের ফর্মে ফিরে এসেছেন। এতক্ষণ তো দাদুর সামনে অবহেলা এক বিদ্রোহী নারী হয়েছিলেন, আর দাদু চলে যেতে ঝাঁচি রানী হয়ে গেলেন। সত্যি, মেয়েরা যখন তখন রূপ বদল করতে পারে, একদম গিরগিটির থেকেও ফাস্ট। মেয়েটি বলে, এই যে শুনুন, একদম ঝগড়া করার চেষ্টা করবেন না, আমি এখন মোটেও ঝগড়া করার মোড়ে নেই। আমি বললাম, ও তার মানে মানলেন যে আপনি একজন ঝগড়টে মহিলা? মেয়েটি বলে, কি আমি মহিলা? তাহলে আপনি একজন বেটা লোক। ব্যাস, শুরু হয়ে গেল আমাদের মাঝে ঝগড়া, কেউ কারোর থেকে কম না। এদিকে রাতুল গাড়িতে বসে দেখে মাহি মুখ গুমরা করে বসে আছে, কারণ রাতুল আজকে খুব বকা দিয়েছে, তাও আবার বাজে ভাবে, এমনকি থাপ্পড়ও মেরেছে। রাতুল গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মাহির দিকে তাকাচ্ছে, দেখে মাহি এখনো মুখ গুমরা করে বসে আছে। রাতুল কিছু বলতে গিয়েও বলল না, কারণ আজকে ও যেটা করেছে সেটা সত্যি লিমিট ক্রস করে গেছে। তাই এখন থেকেই ওকে শাসন করতে হবে, নয়তো পরে হাজার বকলেও কথা শুনবে না। এই ভেবে রাতুল কিছু বলল না। গাড়ি নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে এলো। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করেই দেখে আমি কারোর সাথে সেরকম ঝগড়া করছি। আমরা ঝগড়াতে এতটাই মশগুল যে মাহি আর রাতুলকে খেয়ালই করিনি। মাহি আর রাতুল একে অপরের দিকে তাকিয়ে আবার আমাদের দিকে তাকালো। রাতুল বলে, এখানে কি হচ্ছে এসব? নীল, এই মেয়েটাকে? রাতুলের কথা শুনে এতক্ষণে আমাদের হুঁশ ফিরল। আমরা এবার বুঝতে পারলাম এতক্ষণ ধরে হুদয় বাচ্চাদের মতো ঝগড়া করছিলাম। মেয়েটি মনে মনে বলে, ভাগ্যিস কেউ দেখেনি, দেখলে কেলেঙ্কারি হয়ে যেত। সবাই বলতো যে বাড়ির অফিসে চাকরি নিতে এসেছে সেই বাড়ির ছেলের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। হঠাৎ আমাদের ভাবনার মাঝে মাহি দৌড়ে এসে যা করলো তা দেখে আমি আর রাতুল দুজনেই অবাক। দুজনেই যেন এই মুহূর্তে আকাশ থেকে পড়লাম। এটা কি হচ্ছে ভেবে পাচ্ছি না।
আমি আর রাতুল একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি, যা হচ্ছে সব ভাবনার বাইরে। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।